উনানি আর্বুদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারেন, সে কারণে কিন্তু আমাদের এই অনুষ্ঠান। দেখুন, বয়স আমাদের প্রত্যেকের হবে, তবে প্রত্যেকটা বয়সের একটা আলাদা সৌন্দর্য থাকে। ছোটবেলার মতন ইয়াং জেনারেশনরা তাদের মতন করে জীবনকে উপলব্ধি করে, আবার যখন আপনি একটু এজের দিকে যাবেন তখন তারও একটা ভীষণ সুন্দর একটা আমেজ আছে, ভীষণ সুন্দর একটা উপলব্ধি আছে। কিন্তু কোথায় যখন আমরা এখন এই উপলব্ধিগুলোকে হারাতে বসেছি, কেন বলুন তো? খুব বেশি বয়সটা, ধরুন আপনার বয়স 30 বা 35, তখন থেকে আপনি অনুভব করছেন যে আপনার হাঁটুতে কোথাও একটা কনকনানি ব্যথা শুরু হচ্ছে, উঠতে বসতে চলতে, বা হঠাৎ করে মাটিতে বসে পুজো দিতে গিয়ে আপনার অসুবিধা হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলেও আপনি একটা ব্যথা ফিল করছেন, অনেক সময় হাঁটুটা গরম হয়ে যাচ্ছে বা মাঝে মধ্যে সেটা কটকট একটা আওয়াজে করছে। এই নিয়ে বেশ আপনি দুশ্চিন্তায় রয়েছেন, ভাবলেন যে কোনো একটা মেডিসিন শপে গিয়ে একটু ব্যথা হচ্ছে বলে ওষুধ খাবো, বা তার আগে যেটা করবো একটু মলম লাগাবো, গরম সেক দেবো, ঠান্ডা সেক দেবো, যা পারবো করবো, কিন্তু ব্যথাটাকে কমিয়ে ফেলবো। কিন্তু এটাই আমরা ভুলে যাই যে হয়তো ব্যথাটা আমার বয়সের অনেকটা আগে এলো, কিন্তু আমি কিন্তু ডক্টর নই, আমার পক্ষে কিন্তু এই সমস্যার সমাধান করা উচিতই নয় আর সম্ভব নয়। সে কারণে ডাক্তার বাবুদের পরামর্শ নিতেই হবে। যে অভিযোগটা আপনার আছে যে মাত্র 30 বছরে কেন হচ্ছে আমার হাঁটুর সমস্যা, এটা তো হাঁটু ব্যথার বয়স না, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করবো। হাঁটু ব্যথা চলে এসছে, সমাধান কি সত্যি আছে, সেই প্রশ্নের উত্তর আজকে আপনাদের দেব। দীর্ঘদিনের সমস্যা, কোন ডক্টর আপনাকে বলেছে নি রিপ্লেসমেন্ট করে ফেলতে হবে, আর কোনো উপায় নেই, তাহলে কি নি রিপ্লেসমেন্ট ছাড়া কোনো উপায় আছে? সেই প্রশ্নের উত্তরও আজকে দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আর্বুদা রিসার্চ সেন্টারে সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং প্রচুর মানুষের এই সমস্যার সমাধান কিন্তু ডক্টর এস ঘোষাল করেছেন। ব্যথা বেদনা নিয়ে সমস্যা এলে তিনি সেটাকে খুব ভালোবেসে সমাধান করার চেষ্টা করেন, কারণ তিনি জানেন যে এটা আমি পারবো করতে, এই কনফিডেন্স তো অবশ্যই তার মধ্যে রয়েছে। তাই অবশ্যই হাঁটু ব্যথা এই বিষয়টা নিয়ে আজকে আরেকটু বন্ধুদের জন্য আলোচনা করতে চাই। একদমই ঠিক কথা, কারণ আজকে আমরা যেটা দেখছি আজকালকার সময়ে বিভিন্ন রোগগুলো যেগুলো এজ অনুসারে হওয়ার কথা নয়, যেমন সুগার একটা এজের পর হওয়ার দরকার, মানে 40-45, কিন্তু সেটাও দেখছি ইয়াং জেনারেশনে হয়ে যাচ্ছে, মানে 20-25-30-এর মধ্যে। সেরকমই আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট। কারণ অস্টিও আর্থারাইটিস আমাদের বিভিন্ন জয়েন্টে হতে পারে। অস্টিও আর্থারাইটিস কথাটার অর্থ কি হচ্ছে? যে কোনো জয়েন্ট স্পেসে একটা ইনফ্লামেশন, সেটাকে অস্টিও আর্থারাইটিস বলা হচ্ছে। সেটা নি জয়েন্টে হতে পারে, হাঁটুতে, সেটা শোল্ডার জয়েন্টে হতে পারে মানে কাঁধে, সেটা হিপ জয়েন্টে হতে পারে মানে কোমরে, যে কোনো বিগ জয়েন্টে অস্টিও আর্থারাইটিস হতে পারে বা স্মল জয়েন্টে হতে পারে। আজকের মেন আলোচনাটা হচ্ছে আমাদের হাঁটু নিয়ে সমস্যা, যেটাকে আমরা সন্ধিবাত বলছি। আমাদের যে বিগ জয়েন্টের যে সমস্যাগুলো মেনলি সেগুলোকে আমরা আয়ুর্বেদের ভাষায় বলি সন্ধিবাত। তো আমাদের এই যে নি জয়েন্টটা, এটার যে স্ট্রাকচারটা, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা, সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যেটা লংগেস্ট এবং স্ট্রংগেস্ট বোন, সেটা হচ্ছে ফিমারটা উপরে থাকে, নিচে থাকে টিবিয়া এবং ফিবিউলা, মাঝখানে থাকে প্যাটেলা এবং সাইনোভিয়াল ফ্লুইড মানে কি? যেটা অনেক সময় আপনারা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে গিয়ে শুনে থাকবেন কি আপনার তরল যে পদার্থটা রয়েছে সেটা শুকিয়ে গেছে বা শেষ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডটা আমাদের কি করে? আমাদের যে মুভমেন্টটা রয়েছে পায়ের, সেটা করতে সাহায্য করে, মানে পাটা আগে এগোতে সাহায্য করে, পাটা ভাঁজ করতে সাহায্য করে, পাটা বাবু হয়ে বসতে সাহায্য করে, এবং তার পাশাপাশি যে হাড়গুলো রয়েছে সেই হাড়গুলোকে ডাইরেক্ট ঘষা লাগতে দেয় না। এইটা হচ্ছে সেই সাইনোভিয়াল ফ্লুইডের কাজ। কিন্তু সাইনোভিয়াল ফ্লুইডটা যখন ধীরে ধীরে ডেস্ট্রয় হতে থাকে, মানে কমতে থাকে বা নষ্ট হতে থাকে, তখন কি হয়? পরস্পর হাড়গুলো কাছাকাছি আসে, এবং এই যে কাছাকাছি আসছে তখন আমরা যত হাঁটাচলা করছি, সিঁড়ি ভাঙছি, বা আমরা যে সমস্ত রেগুলার কাজকর্ম করি, তার জন্য কি হচ্ছে? পরস্পর হাড়গুলো ঘষা লাগছে এবং সেখানে একটা ক্ষয় সৃষ্টি হচ্ছে। আপনি দুটো পাথর নেবেন, পাথর নিয়ে যদি সেখানে ঘষেন অনেকক্ষণ ধরে, দেখবেন পাথরটাও কিন্তু ক্ষইতে শুরু করেছে, এবং পাথরটার গায়ে তখন হাত দিলে দেখবেন একটা গরম ভাব আছে। সেম আমাদের হাঁটুর ক্ষেত্রে হচ্ছে কি, দুটো হাড় পরস্পর ঘষা লাগছে, ঘষা লাগার ফলে ক্ষয় হচ্ছে, এবং সেখানে একটা টেম্পারেচার আসছে, বাইরে থেকে হাত দিলে একটা তাপ মনে হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে ফোলা ভাব থাকে, ফুলে যায়। অনেকের ক্ষেত্রে কি আওয়াজ হয়, দেখবেন কমপ্লেন করে পেশেন্টরা
কি ডাক্তারবাবু আমার হচ্ছে পায়ে যখন হাঁটি তখন খটখট করে আওয়াজ হয়। এটা খটখট করে কেন আওয়াজ হচ্ছে? যে সাইনোভিয়াল ফ্লুইডটা নেই, পরস্পর হাঁটা চলার সময় ওই হাড়ে হাড়ে ঘষা লাগছে, তাই আওয়াজটা হচ্ছে। এবং এই যে অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট, এটা যে শুধুমাত্র যে এই অস্টিও আর্থারাইটিসের ফলেই হাঁটুতে আমাদের ব্যথা হতে পারে তা নয়, হাঁটুতে এছাড়াও অন্যান্য কারণে ব্যথা হতে পারে। তার মধ্যে আজকেই আমি চেম্বারে ছিলাম, তো সেখানে আমি দেখলাম বাল্টিগিরি চেম্বার ছিল আজকে হাওড়ায়, তো সেখানে দেখলাম আজকে আমি যেটা নিয়ে আলোচনা করে থাকি টিবিয়াল স্পাইকিং আমি বলি, কি টিবিয়া যে বোনটা রয়েছে আমাদের পায়ের নিচে যে দুটো বোন টিবিয়া এবং ফিবিউলা, টিবিয়া বোনটা ছুঁচালো হয়ে যায়, ঘষা লেগে লেগে ছুঁচের মতো ছুঁচালো হয়ে যায় এবং সেই বোনটা ওপরের বোনটাকে খোঁচা দেয়, তার ফলে একটা ব্যথা সৃষ্টি হতে পারে। সেটা কিন্তু অস্টিও আর্থারাইটিস নয়, তার ট্রিটমেন্ট আমাদের অন্যভাবে করতে হবে। আর কি হতে পারে হাঁটু ব্যথার কারণ? সেটা হচ্ছে অস্টিওফাইটিক চেঞ্জ, ছোট ছোট হাড় সৃষ্টি হতে পারে যার ফলে হাঁটুতে ব্যথা হতে পারে। এছাড়া আর কি হতে পারে? আমাদের যদি লিগামেন্টে, হাঁটুর যদি পিছনের দিকে যে আমাদের লিগামেন্টগুলো রয়েছে এবং ফসা রয়েছে, যে আমাদের পপলিটিয়াল ফসা যেগুলো রয়েছে, সেখানে যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে হাঁটু ব্যথা হতে পারে। আজকে আমরা যখন পেশেন্টরা আমাদের কাছে আসছে, আমাদের কাছে কোনো নতুন পেশেন্টই চলে আসছে না কি হাঁটু ব্যথা হচ্ছে, আমি একটা এক্সরে করলাম, ডাক্তারের কাছে যাই, তাহলে তো পেশেন্টগুলো সারা জীবন সুস্থ থাকতে পারতো। সেটা করছে না, পেশেন্টরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে যে ডাক্তারবাবু যেভাবে বলছেন, কারণ পেশেন্টরা তো কখনোই চায় না আমরা খারাপ থাকবো, তারা চায় সবসময় আমরা সুস্থ হব, ভালো থাকবো, এবং ট্রিটমেন্টটাও তারা সেই জন্য করে। কেউ বলছে ইঞ্জেকশন নিতে হবে, পেশেন্টটি গিয়ে ইঞ্জেকশন নিয়ে নিল। কেউ বলছে হাঁটু থেকে জল বার করতে হবে, সেই জলটা বের করে নিল। কেউ বলছে হাঁটুটা বদলে ফেলুন এবার, হাঁটুটা চলাফেরার যোগ্য নয়, হ্যাঁ ঠিক আছে তাই বাবা, টিকে আর করিনি, টোটাল নি রিপ্লেসমেন্ট করে নিল। তারপরেও পেশেন্ট আমাদের কাছে ঘুরে আসছে। এবং বেশিরভাগ পেশেন্ট যারা পাচ্ছি আয়ুর্বেদের কাছে আসছে, বা এনবিপির এই যে চেম্বারগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, কারণ এনবিপি তো আজকে একটা জায়গায় সীমাবদ্ধ নেই, একদম আজকে রাজ্যের মধ্যে হোক রাজ্যের বাইরে হোক আমাদের বহু জায়গায় চেম্বার রয়েছে এবং বহু জায়গায় আমরা পৌঁছে গেছি। তার একটাই কারণ, মানুষ সুস্থ আছে, মানুষ এনবিপির উপরে ভরসা করছে, মানুষ আয়ুর্বেদের উপর ভরসা করছে, সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। এই যে হাঁটুর সমস্যাটা হলো, এর আপনারা কেন পেন কিলার খাবেন মুঠো মুঠো, কেনই বা অন্যান্য স্টেরয়েড জাতীয় ওষুধ খাবেন যেটা খেলে আপনার শরীরটা ক্ষতি হতে পারে? আপনারা নিজেরাই জানেন, পড়াশোনা করেন, খবরের কাগজে বেরোয় কি অত্যধিক পেন কিলার খেলে বা ব্যথার ওষুধ খেলে কিডনির সমস্যা হতে পারে, লিভারের উপরে চাপ পড়ে, গ্যাস্ট্রাইটিস হতে পারে। তাহলে কেন খাবো বাবা? যেখানে হার্বাল ট্রিটমেন্ট রয়েছে, যেখানে আয়ুর্বেদের হাত ধরলে আমরা ভালো থাকতে পারবো, উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড ভালো থাকতে পারবো, কেন আপনারা আয়ুর্বেদের হাত ধরবেন না? ধরুন, কিন্তু সেটা বেশি দেরি করবেন না, তাহলে আপনাদের কষ্টটা বাড়বে আর আমাদের কষ্টটাও বাড়বে, সেই জায়গা থেকে আপনাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে। একটা কথা আপনি বলতেই পারেন যে ব্যথাটা ডাক্তারবাবু আমাদের তো তাই উপলব্ধিটা আমরা করতে পারি যে যন্ত্রণাটা কতটা বেশি, ফলে তখন পেন কিলার না খেয়ে উপায় কোথায়? যন্ত্রণার থেকে তো বাঁচতে হবে। ঠিক এই কারণেই কিন্তু বলছি, যন্ত্রণার থেকে যদি সত্যি বাঁচতে চান তবেই কিন্তু আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যারা হাত ধরেছেন তারা এখন যন্ত্রণা মুক্ত, আর যারা এখনো হাত ধরেননি তারা সত্যি যন্ত্রণায় জর্জরিত। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, কে বলছেন? হাওড়া থেকে সৌভিক রয় বলছি। সৌভিকের বয়স কত? আমার জন্য না, আমার মায়ের জন্য। মায়ের বয়স কত? 52 বছর। 52 বছর। কি প্রবলেম হচ্ছে মায়ের? মায়ের আসলে একটু পায়ে কোমরে খুব ব্যথা, বসলে উঠে দাঁড়ালে বসলে খুব যন্ত্রণা করে। আসলে মাস 6 আগে একটা মায়ের অ্যাক্সিডেন্ট হয় বাথরুমে পড়ে গিয়েছিল, তার জন্য ব্যথা লেগেছিল। ডাক্তারকে দেখানো হয়েছিল, ডাক্তার দেখিয়েছিল, ওষুধও দিয়েছিল, ওষুধ খাচ্ছি, কিন্তু এটা ওষুধ খেলে কমে যাচ্ছে, কিন্তু ওষুধ খাওয়াটা যখন বন্ধ দিচ্ছে ব্যথাটা সেই রয়ে যাচ্ছে। হাওড়ার কোথা থেকে বলছেন আপনি? হাওড়া। মানে প্রপার হাওড়া? হাওড়ার কোথা থেকে বলছেন? হাওড়া ঠিকানা কাছাকাছি। আচ্ছা আচ্ছা। আর মায়ের কি কোনো এমআরআই হয়েছিল? এক্সরে ছাড়া কোনো কোমরের এমআরআই করা হয়েছিল সেই সময়? হ্যাঁ করেছিল। আচ্ছা, সেখানে কোনো কিছু সমস্যা পাওয়া গেছিল? তেমন কিছু তো সমস্যা পাওয়া যায়নি। ব্যথাটা কি শুধুমাত্র মা কি বলছেন কোমরে থাকছে, না কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে? হ্যাঁ, পায়ের দিকে যাচ্ছে। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর জন্য করানো হয়েছে মায়ের? হ্যাঁ, ট্রিটমেন্ট তো করা হয়েছে। না, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছো? কিন্তু ব্যথাটা পুরোপুরি ভাবে সারছে না।
দেখো ট্রিটমেন্ট বহু রকমের হয়, অন্য কোনো প্যাথিতে হয়, আয়ুর্বেদও হয়। বাট আয়ুর্বেদ মানে আমাদের কাছে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আয়ুর্বেদ কোনো মেডিসিন মা খেয়েছে? আয়ুর্বেদ খায়নি। ওকে, তুমি আচ্ছা শোনো। ঠিক আছে, একটু শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো এই ধরনের যে সমস্যাগুলো, এগুলো আমরা সচরাচরই পাই। আমরা লাম্বার স্পন্ডলাইটিস নিয়ে আলোচনা করি মাঝে মাঝে প্রোগ্রামে, সার্ভাইকাল মানে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এবং তার মধ্যে আমাদের মাথায় রাখতে হবে, আমরা একটা কথা কিন্তু বারবার হিট করি, মানে বারবার বলি কি পুরনো কোনো চোট আঘাত থেকে কিন্তু আপনার ভবিষ্যতে আজকে যে আলোচনা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট হতে পারে, বা আপনার পুরনো কোনো কোমরে আঘাত পড়ে যাওয়া, সেখান থেকে লাম্বার স্পন্ডলাইটিস হতে পারে, বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হতে পারে, বা ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস হতে পারে, বা ডিস্ক প্রোট্রুশন হতে পারে, বা অস্টিওফাইটিক চেঞ্জ থাকতে পারে। সেটা কিন্তু আপনার, ধরুন আপনি যে বললেন মায়ের একটা আঘাত লেগেছিল, তখন কিছু হয়নি, এখন হচ্ছে, এখন ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে, আবার ভবিষ্যতে মানে পরবর্তীকালে আবার বেড়ে যাচ্ছে ওষুধ বন্ধ করলে। আমি তো এই আলোচনাটার মধ্যেই ছিলাম কি আমরা কেন ব্যথার ওষুধ খাবো, কেন ব্যথার ওষুধের হাতটা ধরবো। হ্যাঁ, ব্যথার ওষুধ আমাকে কখন খেতে হবে, যখন ইন এমার্জেন্সি, আর কিছু করার নেই, সেখানে আর কিচ্ছু করতে পারবো না, তখন ব্যথার ওষুধ খান। মডার্ন সায়েন্সে আমি সবসময় অ্যাডভাইস করি, ফর এমার্জেন্সি আপনারা মডার্ন সায়েন্সের ট্রিটমেন্টে যান। অ্যাক্সিডেন্ট হলো, মাথা ফেটে গেল, কোনো অপারেশন হলো, অ্যাপেন্ডিকুলার লাম্প হলো বা অ্যাপেন্ডিসাইটিস হলো, করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু যে রোগগুলো আপনি দেখছেন দীর্ঘদিন ধরে ভুগছেন, তার কোনো সুরাহা পাচ্ছেন না, রাজ্যের ভেতরেও দেখাচ্ছেন, রাজ্যের বাইরে দেখাচ্ছেন, তার কোনো আলটিমেট রেজাল্ট পাচ্ছেন না, তো কেন কেন আপনি সময় নষ্ট করছেন? যেখানে আয়ুর্বেদ রয়েছে, আজ থেকে 5000 বছর পূর্বে যদি এই সমস্ত রোগ সম্বন্ধে মুনি ঋষিরা বলে যেতে পারেন এবং তার ট্রিটমেন্ট সম্বন্ধে বলে যেতে পারেন, তাহলে আয়ুর্বেদের মধ্যে কতটা পাওয়ার রয়েছে বুঝতে পারছেন? আমি তোমাকে একটাই কথা বলবো, মাকে আর অন্য কোনো ওষুধ না খাইয়ে মায়ের আয়ুর্বেদিক চিকিৎসাটা স্টার্ট করো। হাওড়া স্টেশনের কাছ থেকে ফোন করেছিলে, আমাদের হাওড়া শিবপুরে চেম্বার রয়েছে। হাওড়া শিবপুর চেম্বারটা তোমার নিয়ারেস্ট হবে, কারণ আমাদের হাওড়ায় 3-4 জায়গায় চেম্বার রয়েছে, বেলুড়ে রয়েছে, আমাদের বাল্টিগিরি বাজারে রয়েছে, আমাদের শিবপুর কাজীপাড়ায় রয়েছে। তো যেটা তোমার নিয়ারেস্ট মনে হবে সেই চেম্বারে একটু দেখা করো। আর দেখো নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার দুটো একটু নোট করে রাখো, একটু সময় করে মায়ের যে প্রেসক্রিপশন রিপোর্ট রয়েছে সেগুলো নিয়ে, মা কি কি ওষুধ খেয়েছেন এর জন্যে। কিছু ডাক্তারবাবুরা নার্ভের ওষুধ দিয়ে দেন, কারণ আমার যে কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা যাচ্ছে সেটা কিন্তু নার্ভ ইনভলভমেন্ট আছেই, 100% নার্ভের ইনভলভমেন্ট আছে। সে হতে পারে S1 রেডিকুলোপ্যাথি হতে পারে, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হতে পারে, সায়াটিকা সিনড্রোম হতে পারে, যাই হোক নার্ভের ইনভলভমেন্ট থাকবেই, নইলে একটা জায়গার ব্যথা একটা জায়গাতেই থাকবে, সেখান থেকে কখনো রেডিয়েট করবে না, মানে ছড়িয়ে যাবে না। যেমন যাদের সার্ভাইকাল স্পন্ডলাইটিস মানে ঘাড়ে ব্যথা হয়, আপনারা লক্ষ্য করবেন আপনাদের মাথাও ঘুরবে এবং ঘাড়ের ব্যথাটা অনেক সময় হাতের দিকে নেমে আসবে, তখনই ধরে নেবেন কি আপনার নার্ভের ইনভলভমেন্ট হয়েছে। তো কেন মুঠো মুঠে নার্ভের ওষুধ খাওয়াবো? নার্ভের ওষুধ খাওয়ালে একটা সুস্থ স্বাভাবিক মানুষের যে কর্মক্ষমতা বা কর্মদক্ষতা, সেটা তার সেই জিনিসটা থাকবে না। 40 বছর বয়সে এসে যা তার টেম্পার থাকার কথা, সেই টেম্পারটা কিন্তু লস হয়ে যাবে। মাকে নিয়ে এসে একটু দেখা করো, অবশ্যই দেখবে মা ভালো থাকবে। আর একটা কথাও মাথায় রাখবে, এই ট্রিটমেন্টটা কিন্তু সারা জীবন তোমাকে করতে হবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ট্রিটমেন্টটা হবে। সেটা 4 মাস হতে পারে, সেটা 6 মাস হতে পারে, সেটা 8 মাস হতে পারে। তার মানে এই নয় তোমাকে 2 বছর 3 বছর 5 বছর চিকিৎসা করাতে হবে। এই সময়ের মধ্যেই তোমার মা ভালো হবে এবং ভবিষ্যতে এই রোগ থেকে আর দ্বিতীয়বার ভুগতে হবে না। একদম, মেডিসিনই কিন্তু আমাদের জীবন বাঁচায়, আবার মেডিসিনই কিন্তু আমাদের মারাত্মক রকমের সাইড এফেক্টের সম্মুখীন করে। তাই আপনি কি প্রকারের কি ধরনের মেডিসিন নিচ্ছেন, কোন প্যাথের মেডিসিন নিচ্ছেন, সেটা কিন্তু আপনাকে একটু ভাবা উচিত। ভাবতে পারেন আয়ুর্বেদ এখন অনেকটা পিছিয়ে নেই, তো তাহলে আপনি অনেকটা পিছিয়ে রয়েছেন, কারণ বর্তমানে আয়ুর্বেদ অনেক এগিয়ে, আয়ুর্বেদ এখন মডার্ন অনেক বেশি, এবং আয়ুর্বেদ মেডিসিন যেগুলো এনবিপি রয়েছে সেগুলো সত্যিই কথা বলে, এত তাড়াতাড়ি কাজ করে যে অন্য কোনো প্যাথি সত্যি সেখানে হার মানতে বাধ্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি আবির হালদার বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম, বয়সটাও বলবেন। ডাক্তারকে নমস্কার জানাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমার প্রবলেম বলতে আমি অ্যাকচুয়ালি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, কম্পিউটার রিলেটেড কাজ। তো আমি বসে যখন কাজ করি আমার এই ঘাড়ের থেকে পুরো পিঠটা মানে প্রচন্ড যন্ত্রণা হয়। তো তার জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন, এক্সরে করিয়েছেন? আমাকে ডক্টর দেখাতে আমার চোখের ব্যাপারে বলেছিল যে চোখটা আগে দেখাও। তো চোখ দেখিয়ে আমি
দেখিয়েছিলাম, চোখে চশমাও নিয়েছি, দেন তার সত্ত্বেও আমার এই জিনিসটা কন্টিনিউ চলছে। হ্যাঁ, তো ডাক্তারবাবুরা একদিনের না, অনেকদিনেরই ঘটনা, অনেকদিন ধরেই হচ্ছে এটা। ওকে ওকে ওকে, তুমি শোনো এবারে। হ্যাঁ, আমি বলছি ডাক্তারবাবুরা কোনো এক্সরে করার কিছু কথা বলেননি এখনো? না, এক্সরে ব্যাপারটা কিছু বলেননি। কারণ তোমার দ্বিতীয়ত আমি আর সেইভাবে বিষয়টাকে গুরুত্ব দিইনি, ডাক্তারের কাছে আর যাওয়া হয়নি, কনসাল্ট করা হয়নি। তো আমার চোখটা বলেছিল, চোখটা যদি চোখের জন্য হয় এই সবগুলো, তো সেই বিষয়ে না, ডাক্তারবাবু ঠিক কথাই বলেছিল। শোনো, তুমি ডাক্তারবাবুর কথা শোনো একটু। আচ্ছা, শুনতে থাকো তুমি, টিভিতে শুনতে থাকো, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো আমাদের যে মেইন প্রবলেম গুলো, হ্যাঁ আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, উনি যেটা বলছেন পরবর্তীকালে আর ফলো আপে যায়নি। ফলো আপ করতেই হয়, কারণ আমি বারবার বলি কি একটা রোগের লক্ষণ কিন্তু বিভিন্ন ধরনের হতো, মানে একটা লক্ষণ আসছে কি আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা হচ্ছে, সেটা কিন্তু একটা রোগ থেকে আমরা নির্ণয় করতে পারবো না। ডাক্তারবাবু আপনাকে বলেছিল চোখের জন্য হচ্ছে, ঘাড়ে ব্যথা বা ঘাড় থেকে হাতের দিকে ব্যথা যাচ্ছে, সেটা একটা কারণ। এছাড়াও কিন্তু আরো 5-6টা কারণ রয়েছে যে আর থেকে এই সমস্যাটা আপনার হতে পারে। আর তার মধ্যে সব থেকে বড় কারণ, এবং যেটা আপনার আছে, আমি 100-এ 100 বলে দিচ্ছি এখান থেকে বসে, সেটা হচ্ছে আপনার সার্ভাইকাল স্পন্ডলাইটিস। অবশ্যই আছে, আপনি দেখুন, কারণ আপনি যে কাজটা করেন, আপনি বললেন আপনি সেডেন্টারি ওয়ার্ক করেন, মানে বসে কাজ করেন, কম্পিউটারে বসে কাজ করতে হয় আপনাকে। আপনাদের মতো যারা ওয়ার্ক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে দুটো মেন সমস্যা পাওয়া যায়, একটা সার্ভাইকাল স্পন্ডলাইটিস আর একটা লাম্বার স্পন্ডলাইটিস। এই দুটো খুব কমন। আপনাকে বলছি বেশিক্ষণ বসে কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে কাজ করবেন না, কিছুক্ষণ ছাড়া ছাড়া গ্যাপ দিয়ে দিয়ে আধ ঘন্টা 40 মিনিট ছাড়া ছাড়া উঠে একটু ঘুরে আবার 5 মিনিট পরে এসে বসবেন, এটা 1 নম্বর কথা। বাড়িতে যখন যাবেন শুয়ে থেকে বিছানায় শুয়ে টিভিও দেখবেন না, কোনো খবরের কাগজ বই বা কোনো পড়াশোনা করবেন না, একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখে মিনিমাম 6 ফিট তখন আপনি পড়াশোনা করবেন বা টিভি দেখবেন। আর চেষ্টা করবেন এক টানা কখনো বসে কাজ করবেন না। এইগুলো ছাড়া আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করবো, ডায়মন্ড হারবার থেকে ফোন করেছিলেন মনে হয়, তো আপনি একটা ঘাড়ের এক্সরে করিয়ে নেন, সার্ভাইকাল স্পাইন এপিল্যাটারাল একটা এক্সরে করিয়ে নেন, করিয়ে আপনি আমাদের আমতলায় চেম্বার থাকে প্রত্যেক বৃহস্পতিবার। আমাদের ডাইরেক্টর ডক্টর ভি শর্মা, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের ডাইরেক্টর ডক্টর ভি শর্মা প্রত্যেক বৃহস্পতিবার থাকেন। আপনি একটু সময় বের করে নিন, কারণ আপনি তো একটা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন, একটা সময় বের করে নিয়ে এই বৃহস্পতিবার হোক পরের বৃহস্পতিবার হোক একটু যোগাযোগ করে নিন, কারণ এখন বয়স অল্প, এরপরে যখন বয়স বাড়বে তখন কিন্তু এই সমস্যাগুলো আরও বাড়বে। একটু যোগাযোগ করে নিন, আমাদের অ্যাডভাইসটা শুনুন, দেখবেন 2 থেকে 4 মাস বা 6 মাসের মধ্যে আপনি অনেকটাই ভালো আছেন। আর যেটুকুনি ভালো থাকবেন সেটা ভবিষ্যতে গিয়ে আর খারাপ হবে না, আর জিনিসটা বাড়াবাড়ি হবে না, আপনার রোগটা কিন্তু সেরে উঠবে, আপনি নিজে সুস্থ থাকবেন। একদম ঠিক কথা। এক তো অল্প বয়সে আমাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা তৈরি হচ্ছে, কিন্তু তার উপরে যদি আমাদের কাজের প্রত্যেক দিনের অভ্যাস বা আমার কোনো অ্যাক্সিডেন্ট আমার ব্যথাকে বাড়িয়ে দেওয়ার জন্য আরেকটা প্রধান ভূমিকা পালন করে, তবে তো অবশ্যই তার জন্য আরো বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা আপনাদের পাই যে অনেকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন ব্যথাটা কিন্তু জেগে উঠেছে। এই সব কিছুর জন্য কিন্তু এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে। আর আপনাদের জন্য বলবো, যারা এই মুহূর্তে এই চ্যানেলের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য কিন্তু স্ক্রিনে যাচ্ছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বার নোট করতেই হবে, ফোন করতে হবে, এবং আপনার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে সেটা কিন্তু জানতে হবে। একটু হেল্পলাইন নাম্বারগুলো বলবো, 9147379394 বা 96, এই নাম্বার দুটি কিন্তু মোবাইলে সেভ করুন। আরেকবার বলবো, 9147379394 বা 96, এই দুটি ফোন নাম্বার আপনারা মোবাইলে সেভ করুন, ফোন করুন এবং অবশ্যই কথা বলুন। তার পাশাপাশি একটু বলবো যে যারা সংস্থার ডিরেক্টর বি শর্মার সঙ্গে যোগাযোগ করতে চান বা কলকাতা বা হাওড়া চেম্বারে ডাক্তারবাবুদের দেখাতে চান, তাদের জন্য কিন্তু মধ্যমগ্রামে সোমবার ডাক্তারবাবুকে অর্থাৎ ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। মঙ্গলবার আপনারা কিন্তু ওনাকে শিবপুর, হাওড়ার বন্ধুরা যারা হাওড়া থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। বুধবার বাল্টিগুড়িতে পাচ্ছেন হাওড়ার, এবং কলকাতার শোভাবাজারে পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন। শুক্রবার আপনারা বেলুড়ে পাচ্ছেন। শনিবার খিদিরপুর চেম্বারে পাচ্ছেন। রবিবার ল্যান্সডাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকেও কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু অবশ্যই মধ্যমগ্রাম চেম্বারে শুক্রবার করে, পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন চেম্বারে মঙ্গলবার, এবং সোমবার আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন বেলুর চেম্বারে। ডক্টর এস ঘোষাল ওনাকে কলকাতা চেম্বারে কিন্তু পাচ্ছেন, ল্যান্সডাউনে পাচ্ছেন বৃহস্পতিবার করে। আর এই সবকিছুর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের
ফোন করতেই হবে। এবার চলে যাই জেলার বন্ধুদের কথায়, অর্থাৎ কলকাতা বা হাওড়ার বাইরে যে জেলাগুলি রয়েছে সেখানে অবশ্যই ম্যাডাম অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে পেতে হলে মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা বা জামশেদপুরের বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন বা ফোন নাম্বার নোট করুন, সময় করে অবশ্যই ফোন করুন। তার পাশাপাশি বলবো ডক্টর এ হালদার সংস্থার অন্যতম অভিজ্ঞ চিকিৎসক, তার সঙ্গে যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু হেরিয়ায় যোগাযোগ করতে পারেন, মুর্শিদাবাদের বহরমপুরে যোগাযোগ করতে পারেন, নদিয়ার কৃষ্ণনগরে যোগাযোগ করতে পারেন বা আপনারা হলদিয়া এবং আরামবাগ চেম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং ডক্টর অয়ন হালদারকে দিল্লি চেম্বারেও আপনারা পাচ্ছেন। তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আপনার পরিচিত মানুষদের এটা জানিয়ে দিতেই পারেন। এবং তার সাথে বলবো ডক্টর এস ঘোষাল আজকে আমাদের সঙ্গে রয়েছেন। কলকাতা হাওড়ার পাশাপাশি পুরো নর্থ বেঙ্গল জুড়ে কিন্তু উনি রয়েছেন, একেবারে রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটিতে ওনাকে পেয়ে যাচ্ছে। এছাড়া নতুন চেম্বার যেগুলো আমাদের আসছে আপনাদের অনুরোধে বারবার আপনারা জানিয়েছেন এনবিপি কে, সে কারণে কিন্তু এই নতুন চেম্বারগুলো আপনাদের জন্য খোলা হচ্ছে। যেমন আসামের ডিব্রুগড় 28শে জুলাই আপনাদের জন্য চেম্বার রয়েছে। অবশ্যই কিন্তু অলরেডি প্রচুর মানুষ নাম লেখাতে শুরু করে দিয়েছেন। যদি আপনার ডিব্রুগড়ে যোগাযোগ করাটা সুবিধার বলে মনে হয় তাহলে যোগাযোগ করবেন, নাম লেখাবেন। এবং আপনারা গঙ্গারামপুরেও যোগাযোগ করতে পারেন, সেটাও কিন্তু জুলাইয়ের মিডলেই কিন্তু চেম্বার রয়েছে। হেল্পলাইন নাম্বারে ফোন করলে তারা সহযোগিতা করে দেবে। বাংলাদেশে কিন্তু চেম্বার রয়েছে, বাংলাদেশে কিন্তু প্রত্যেক মাসের লাস্ট উইকে আপনারা চেম্বার পাচ্ছেন। সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং ডক্টর এ হালদার কিন্তু বাংলাদেশে যান, তাই সেই অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের পছন্দের ডাক্তারবাবুদের পেতে যোগাযোগ করে নেবেন। তার পাশাপাশি নতুন চেম্বার বনগা আগস্ট মাসের ফার্স্ট উইকে কিন্তু চেম্বার রয়েছে। এবং বনগা চেম্বার মানে হাবড়া, গুমা, মৎস্যলন্দপুর, অশোকনগর, দত্তপুকুর ওই দিকে যারা বন্ধুরা রয়েছেন তারা কিন্তু এখন অনায়াসে বনগা চেম্বারে যোগাযোগ করতে পারে। এবং বনগা চেম্বারেও বোধহয় দীর্ঘদিনের একটা রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে। একদমই, কারণ আপনি যে 3টে চেম্বার ওপেনিং এর কথা বললেন, একটা হচ্ছে ডিব্রুগড় 28শে জুলাই, 2 নম্বর হচ্ছে গঙ্গারামপুরে বহুদিনের রিকোয়েস্ট ছিল আমাদের পেশেন্টের, কারণ আমরা মালদা যাচ্ছি, মালদার পরে রায়গঞ্জ, কুচবিহার, শিলিগুড়ি, গুয়াহাটি, ওনারা বলছিলেন ডাক্তারবাবু আমাদের গঙ্গারামপুর থেকে আসতে অনেক অসুবিধা হয়, কারণ গঙ্গারামপুর বালুরঘাট থেকে বহু বয়স্ক পেশেন্ট আমাদের মালদায় আসতে হয়, আসতে 3 ঘন্টা 3.5 ঘন্টা বাস জার্নি করতে হয়, কেউ গাড়ি নিয়ে আসেন, ট্রেন আছে, তো অনেক সমস্যা হতো। আজকে ওখানকার মানুষেরা এতটা প্লিজড রয়েছেন, কারণ এত বড় বড় রোগে ওনারা ভুগতেন এতদিন, অনেক জায়গায় চিকিৎসা করার পরও ট্রিটমেন্ট না পেয়ে যখন মালদায় এসে ওনারা সুস্থ হচ্ছেন, তো ওনারা রিকোয়েস্ট করছেন কি ডাক্তারবাবু আপনারা যদি ওখানে পৌঁছাতে পারেন, এরকম বহু মানুষ যারা আমাদের মতো রয়েছে যারা আসতে পারে না। সেম কথা বনগার জন্যে, কারণ বনগা চেম্বারটারও একই রিকোয়েস্ট ছিল আমাদের কাছে বহু দিনের, কারণ আপনি বললেন অশোকনগর, হাবড়া, গুমা বা আপনাদের আকাইপুর হতে পারে, রানাঘাটের একটা পোর্শন হতে পারে, যেখান থেকে মানুষ কিন্তু বনগার দিকে যায় বা বনগায় যাতায়াত রয়েছে, এবং বনগা থেকে বহু পেশেন্ট কলকাতায় আমাদের দেখাতে আসে। কিন্তু তারপরও তাদের রিকোয়েস্ট ছিল, কারণ একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট যারা 20 থেকে 40% আমি ধরে নিচ্ছি কি বয়স্ক পেশেন্ট হয়, মানে জেরিয়াট্রিক পেশেন্ট যারা 60 বছর 70 বছরের উপর যাদের বয়স হয়, যারা ট্রেন জার্নি হোক, বাস জার্নি হোক বা নিজস্ব গাড়ি হোক, সেটা আসতে অনেক কষ্ট হয়, এবং তাদের সাথে তাদের রোগটাকেও দেখতে হয়, কেউ হাঁটতে পারে না, কেউ হয়তো প্যারালাইসিস পেশেন্ট, কারোর সুগার হাই, কারোর পার্কিনসনের মতো রোগ রয়েছে, তো তাদের কথা ভেবে তাদের একটু আরামের জন্যে আমরা যতটা সম্ভব প্রত্যেকটা মানুষের রিকোয়েস্ট রাখতে চেষ্টা করছি, প্রত্যেকটা পেশেন্টের রিকোয়েস্ট রাখতে চেষ্টা করছি। আস্তে আস্তে এটা তো একা কখনোই সম্ভব নয়, এটা একটা টিম ওয়ার্ক। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে যে সমস্ত ডাক্তাররা যুক্ত রয়েছেন এবং তাদের সাথে সাথে যে সমস্ত স্টাফেরা রয়েছেন, প্রত্যেকের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব নয়। কারণ প্রত্যেকটা মানুষকে আপনি ভাবতে পারছেন, আজকে একটা ডাক্তারকে হোক, একটা স্টাফকে হোক, সে কিন্তু রেগুলার ট্রাভেল করছে, তাকে সেইভাবে ট্রাভেলটা করতে হচ্ছে যাতে তার শরীরটাও ভালো থাকে, কারণ নইলে উনিও তো অসুস্থ হয়ে পড়বেন। যখন পৌঁছাচ্ছেন তাকে পুরো পেশেন্ট দেখতে হচ্ছে, এবং পেশেন্ট দেখা মানে এক একটা পেশেন্টের ফাইলের পর ফাইল হয়ে যায়, বিভিন্ন জায়গাকার ফাইল, রাজ্যের বাইরের ফাইল, রাজ্যের ভেতরের ফাইল, লোকাল ডাক্তারের ফাইল, এত রিপোর্ট, এত জিনিস, তারপরে আমাদের ভেবেচিন্তে ট্রিটমেন্ট দিতে হয় এবং ইনভেস্টিগেশনগুলো বলতে হয় যারা আলটিমেট যাতে তাদের কোনো উপকার হয়। তো আপনি সেই জন্যই আমাদের এই ডিব্রুগড় চেম্বারের পাশাপাশি গঙ্গারামপুরে ওপেন করছি, এবং বনগা চেম্বার, স্পেশালি আমি বনগার জন্য বলছি, আমাদের ফার্স্ট উইক অফ আগস্টে আমাদের বনগা চেম্বারে ওপেন হচ্ছে।
একদম, এটা কিন্তু সত্যি আমাদের জন্য ভীষণ ভালো খবর। তবে শুধুমাত্র ভালো খবর শুনলে তো হবে না, আমি জানি যে যারা ওদিকে থাকেন তারা কিন্তু এখন উচ্ছ্বসিত, তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হচ্ছে। আমরা হাঁটুর ব্যথা নিয়ে কিছু কথা বলছিলাম, এবং সত্যি যারা ইনজেকশন নিচ্ছিলেন তাদের ইনজেকশন বন্ধ করা হয়েছে, খুব কড়া কড়া কিছু মেডিসিন নিচ্ছিলেন, মেডিসিনও বন্ধ হয়ে গেছে, এমনকি নি রিপ্লেসমেন্ট করার জন্য লিখিত দিয়ে দেওয়া হয়েছে, সেটাও আপনাকে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এনবিপির চিকিৎসকরাই কিন্তু এটা করতে পারে। কিন্তু যাদের এখনো হাঁটু ব্যথা আসেনি, অল্প বয়সী ছেলেমেয়েরা, তারা ভাবছে যে যাবো এনবিপিতে, কিন্তু সেটা যাব 50 বা 55 বছরে। আমরা যেতে চাই না 30-35 বছরে হাঁটুর সমস্যা নিয়ে এনবিপিতে। তাহলে ডাক্তারবাবু প্লিজ হেল্প করুন, আমরা কি খাবো, কি করব? প্রচুর পরিমাণে দুধ বা প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের কিছু মেডিসিন খাবো যাতে আমাদের হাঁটু ব্যথা পিছোতে থাকে? আপনি যে কথাটা ভেবে আমায় প্রশ্নটা করলেন আমি বুঝতে পারছি, কারণ প্রত্যেকটা মানুষই জানে হাড়ের ব্যথা মানে আমায় ভিটামিন D3 খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, এটার কোনো মানে নেই। আমি একটা কথা বলে দিই যে একটা পুরুষ মানুষ একটা মহিলা দুটো আমাদের রয়েছে। তো মেয়েদের ক্ষেত্রে একটা পিরিয়ডের পর যখন আফটার মেনোপোজ হয়ে যায়, মানে 40-42 আর আফটার 45, সেই সময় তাদের শরীরে কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি দেখা যায়, যে ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভিটামিন D3 ক্যালসিয়াম দেওয়া হয়। এবং আমাদের যে বোনটা তৈরি হচ্ছে, আমাদের যে বোনের স্ট্রাকচারটা রয়েছে, তা আমরা যেমন খাই, আমরা খাবার খাই আমাদের স্বাস্থ্যটাকে মেনটেন রাখার জন্য, না খেলে আমরা দুর্বল হয়ে যাব, সেরকমও কিন্তু বোনের খাবার রয়েছে মিনারেল, ক্যালসিয়াম, ভিটামিন। তো এইগুলো যদি আমরা প্রপারলি না দিতে পারি, আমাদের বোন মিনারেল ডেনসিটি যেটা রয়েছে ওটা কিন্তু ড্রপ করবে। বোন মিনারেল ডেনসিটি যখনই ড্রপ করবে তখনই আমাদের অস্টিওপোরোসিস বা অস্টিওপিনিয়ার মতো সমস্যা আসবে, যেটাকে পাতি বাংলা ভাষায় আমরা যদি বলি বোনগুলো ভঙ্গুর হয়ে যাবে। আপনি ফোনটা নিন, আমি একদম একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি সোদপুর থেকে বলছি। সোদপুর। আচ্ছা বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার হাঁটু একটু সমস্যা হচ্ছে। বয়স কত আপনার? বয়স 23। 23 বছরে হাঁটুর কি সমস্যা হচ্ছে? অনেকদিন ধরেই সমস্যাটা হচ্ছে। মানে 23 বছরে কি সমস্যা হচ্ছে? হাঁটতে চলতে অনেক সময় একটু সমস্যা হয়, মানে হাঁটুতে ফটকা লাগে, এরকম শিরায় টান হয়। শুধুমাত্র কি হাঁটুতেই ব্যথা হয় না অন্যান্য হাড়েতে ব্যথা হয়? না, জাস্ট হাঁটুতেই, মানে হাঁটু পায়েটা, পাটা আর কি। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? এটা আপনার প্রায় 1 বছর। কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন এর জন্যে? ডাক্তারবাবুকে সেরকম ভাবে দেখানো হয়নি। আমি অন্য একটা সমস্যার জন্য ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। তো সেখানে গিয়ে ওই পায়ের সমস্যাটা বলেছিলাম যে এরকম হাঁটতে সমস্যা হচ্ছে, ফটকা লাগছে। তো উনি বলেছিলেন যে ক্যালসিয়ামের সমস্যা আছে। আমরা ওই আলোচনাটা দিচ্ছিলাম, কিন্তু এটাকে অবহেলা করবেন না, কি বললাম বুঝলেন? একদম এটাকে 23 বছর অবহেলা করলে বয়স। 23 বছর বয়সের পরে একটা সার্টেন এজে এসে 30-35-এ আপনার রোগটা কিন্তু আরো বেড়ে যাবে, বুঝতে Okay. পারছেন? আপনি একটু টিভিতে শোনো, শুনতে তুমি থাকুন, আমি শোনো। বলছি কি করলে ভালো হয়। তো ওনার যে মেন প্রবলেমটা হচ্ছে বয়স কিন্তু একদমই অল্প, মানে 23 বছর বয়স, মানে জাস্ট আমাদের পড়াশোনা শেষ হয়েছে বা কলেজ লাইফ, এবং 1 বছর আগে থেকেও এক প্রবলেম। বছর থেকে আগে থেকে হচ্ছে। আমি যে আলোচনাটা দিয়ে আগে শুরু করেছিলাম কি, আমরা শুধু ভাবতাম আগেকার দিনে সুগার রোগ মানে একটা বয়সের পরে হয়, বাবা হাঁটু ব্যথা ও তো বা 50 বছর বা 55 বছর বয়সে গিয়ে হয়। আজকে যে ডাক্তারবাবুকে উনি গিয়ে বললেন কি, অন্য রোগের জন্য গেছিলেন কি, ডাক্তারবাবু আমার এইরকম সমস্যা হচ্ছে বা ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু কি বললেন কি ক্যালসিয়ামের হয়তো ডেফিসিয়েন্সি আছে। ডাক্তারবাবু কি সেই রিপোর্টটা করে দেখলেন, নাকি শুধুই মুখে বলে দিলেন ক্যালসিয়াম? আমি তো বলে দিতে পারি তোমার ভিটামিন B12 কম আছে, তো সেটা তো ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্ট মানে কি, সেটা তো আপনাকে রিপোর্ট করাতে হবে ক্যালসিয়াম কম আছে বলে ব্যথা হচ্ছে বা ভিটামিন D3। আর আমাদের মানুষের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে কি ক্যালসিয়াম কমে গেলে ভিটামিন D3 কমে গেলে হাড়ে ব্যথা হয়, এটা একদম ভুল ধারণা। ক্যালসিয়াম কমে গেলে, ভিটামিন D3 কমে গেলে আপনার বোন মিনারেল ডেনসিটি কমে যাবে, মানে অস্টিওপোরোসিস বা অস্টিওপিনিয়া হতে পারে, যেটা হাড় ভঙ্গুর হয়ে যায়, অল্প আঘাত লাগলে হাড় ভেঙে যেতে পারে, কিন্তু হাড়ে কখনো ব্যথা হবে না। তো আপনাকেও আমি বলছি, সোদপুর থেকে আপনি ফোন করেছিলেন, আপনি জিনিসটাকে ইগনোর করবেন না, আপনি জিনিসটাকে এড়িয়ে যাবেন না। আমাদের মধ্যমগ্রামে আমাদের হেড অফিস রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের। তো সেখানে এসে একবার দেখা করুন, আর যে ডাক্তারবাবুর কাছে গেছিলেন, কি রোগের জন্য গেছিলেন, তার যদি কিছু প্রেসক্রিপশন থাকে আনবেন। মধ্যমগ্রামে আমাদের হেড অফিস, সেখানে একটু যোগাযোগ করুন। আর দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যারা এই প্রোগ্রামটি আজকে দেখছেন বা আজকে নতুন ফলো করছেন, তাদের ক্ষেত্রে আমি প্রত্যেককে বলে দিচ্ছি, হয়তো অনলাইন প্রোগ্রামে সবাই ফোন পাবেন না, হয়তো আমাদের সাথে কথা বলতে পারবেন না, কিন্তু নিচে যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে খুব অ্যাটেনশনলি ওই দুটো নোট করে রাখুন।
কোনো অসুবিধে, কোনো সুবিধে, কোনো জিজ্ঞাস্য ওই নাম্বারটায় কিন্তু আপনারা ফোন করতে পারেন যে কোনো সময়। তো কারণ আমি এই জন্যই বলছি, এই বয়সে তোমার এই যে হাঁটু ব্যথা হচ্ছে এটা ভালো না, একটু দেখিয়ে নাও, কারণ ভবিষ্যৎটা অনেকটা বাকি, অনেকটা জীবন বাকি। সেই সময়টা যাতে তোমার না অসুবিধে হয় বা কোনো প্রবলেমে পড়তে হয়, সেটার ব্যবস্থা আমরা করে দেবো এবং তুমি সুস্থ থাকবে এবং ভালো থাকবে। একদম। জীবনে কতটা অর্থ আপনি রোজগার করতে পারলেন সেটা বড় ব্যাপার না, তবে জীবনে কতটা আপনি আনন্দ রোজগার করতে পারলেন সেটা কিন্তু খুব বড় ব্যাপার। এবং সত্যি যারা আনন্দের সাথে জীবনটাকে উপলব্ধি করতে চান তাদের জন্য স্ক্রিনে কিন্তু দুটো নাম্বার একবার বলে দেবো, 9147379394 বা 96। আরেকবার রিপিট করবো, 9147379394 বা 96। এই দুটি নাম্বারে আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে এনবিপির সাথে। তবে যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ, সকলের কথা শোনানো সম্ভব নয়, তবে আজকে বেশ কয়েকজনের কথা একটু শোনাবো। তারা কি অবস্থায় এসেছিলেন, তারা কতটা ভালো আছেন, তারা কতটা স্যাটিসফাই এনবিপিতে এসে, সেটা শুনবো, আমি শুনবো, আপনারাও শুনবেন। তারপর ফিরছে আবার অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আপনার নাম বলবেন? আমার নাম প্রতিমা দিনদার। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এলোপ্যাথি ডাক্তার অনেক দেখিয়েছে হাঁটুর জন্য, একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? আমার হাঁটুর। আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, তখন টনটন করতো, বলার করে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক অনেক অনেক। তাহলে আপনি খুশি আছেন এখানে এসে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি, আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্ম নেওয়ার পরে সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে। অনেক। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো, এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবার খুব পর? নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? নীলিমা ঘোষ। আপনি কোথায় থাকেন? তমলুকি। আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদিক ইউনানিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর, থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি, মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ। তাহলে আপনি খুশি আছেন? নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম দীপালি পাল। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? বিষ্ণুপুর আমতলা। আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? এই সুগারের জন্য। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস। 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কিরকমে ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালোই ট্রিটমেন্ট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন। তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনারি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে তারা ভালো আছেন, ভীষণ ভালো আছেন, একেবারে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। এটা কিন্তু অনেক জায়গায় হয় না। অনেকে মূলত বলেন রিপোর্টই ডাক্তারবাবু করতে দেন না, কিন্তু এনবিপি চিকিৎসকরা রিপোর্ট ছাড়া ট্রিটমেন্টই করবেন না আপনার। একেবারে প্রথমে একটা রিপোর্ট এবং আপনি সুস্থ হয়ে যাওয়ার পর আবার একটি রিপোর্ট। এই দুটো রিপোর্ট আপনার জীবন বদলে দেবে, আপনার কনফিডেন্সকে বাড়িয়ে দেবে। আপনি সত্যি বিশ্বাস করবেন এনবিপি কে এবং আরো 10 জনকে বলবেন যে সত্যি এনবিপি চিকিৎসকেরা কতটা করছে মানুষের জন্য। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন ডক্টর এস ঘোষাল। তবে তার আগে একটা ফোন আছে, ডাক্তারবাবু একটু ফোনটা নিয়ে নিন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার, বলুন। কে বলছেন? আমি সুভাষগ্রাম থেকে শুভঙ্কর দে বলছি। সুভাষগ্রাম থেকে বলুন, কি প্রবলেম হচ্ছে? ডাক্তারবাবু, আমার একটা প্রবলেম বলতে বেশ এটা বলা যেতে পারে বেশ মানে ছোট থেকেই। আমার হচ্ছে কি মানে কোমরে লেগে গেছিল, মানে ছোটবেলায় মানে উঁচু থেকে পড়ে গিয়ে আমার কোমরে লেগে গেছিল এবং কোমরে এক্সরে করিয়েছি এবং বহু ডাক্তারও দেখিয়েছি। এখনো চিকিৎসা চলছে, ছোট থেকে এখনো চিকিৎসা চলছে। বাট মানে এখন দেখছি কি এক্সরে করলে বা যে কোনো রিপোর্ট আসলে এখন মানে যে কোনো রিপোর্টে বলছে যে একদম কনফার্ম তোমার মানে সেরে গেছে বা ঠিক হয়ে গেছে। এক্সরেতেও কিছু ধরা পড়ছে না। বাট আমার মানে কোনো কাজ করতে গেলে বা হয়তো এই মুহূর্তে মানে খেললে কিছুক্ষণ খেলতে পারি, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা খেললাম, তারপরে মানে এমন ব্যথা শুরু হবে না ডাক্তারবাবু, মানে উঠতে বসতে পারি। এখন বয়সটা কত বললে? বয়স কত তোমার এখন? ডাক্তারবাবু আমার এখন বয়স 19 বছর। 19 বছর বয়স। আচ্ছা, পায়ের দিকে কোনো টান ভাব লাগে? টেনে ধরে, কাফ মাসেলটা টান ধরে, এরকম কিছু হয়? হ্যাঁ, মানে ওই যে যখন মানে ফুটবল খেলি তো মানে ছুটতে ছুটতে মাঝে মাঝে মনে হয় যেন আমার থাইতে মানে পেশি একটা টান লাগছে। তখনই বসে যাই, ওই বসে গেলেই মানে ওই কোমরে ব্যথা তখনই স্টার্ট হয়ে যায়। বলছি, এনসিবি রিপোর্ট করিয়েছো? এনসিবি নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বলে একটা রিপোর্ট হয়, সেটা করানো হয়েছে? হ্যাঁ, রিপোর্ট করানো হয়েছে। না, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি একটা ছুঁচ ফুটিয়ে রিপোর্ট করে পায়ের দিকে, সেটা করে? হ্যাঁ ডাক্তারবাবু, ছুঁচ ফুটিয়ে এবং এটা একবার নয় দুবার 3বার মতো করা হয়েছে। সেটা রিপোর্ট নরমাল? হ্যাঁ, মানে রিপোর্ট নরমাল বলতে প্রথমের দিকে রিপোর্ট নরমাল আছে, বাট দ্বিতীয়বার যখন বা তৃতীয়বার যখন করে তখনই নরমাল। আচ্ছা, পড়াশোনা এখন কি করো? এখন ডাক্তারবাবু একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, বাট যখনই মানে ওভার ডিউটি হয়ে যায় বা ওভার চাপ পড়ে না শরীরের উপর বা এবং ট্রেনে আমি যদি প্যাসেঞ্জারি করি তো মাঝে মধ্যে এরকম হয় ব্যথা, মানে এখনো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোমার প্রবলেমটা, বুঝতে পেরেছি। একটু যোগাযোগ করো, কি বললাম বুঝলে? আর টিভিতে আমি বলছি কি সমস্যা হচ্ছে। শোনো তুমি, শোনো। হ্যাঁ, তো উনি যে সুভাষগ্রাম থেকে ফোন করেছিলেন, ওনার মেইন প্রবলেম হচ্ছে ওনার এখন কোনো সমস্যা ধরা পড়ছে না। ডাক্তাররা বলছেন কি আগে প্রবলেমটা ছিল, এখন সেই প্রবলেমটা নেই, কিন্তু ব্যথা হচ্ছে কোনো না কোনো কারণে কোনো প্রবলেম আছে ওনার, যে যার থেকে এই প্রবলেমটা হচ্ছে। কারণ একটা সুস্থ মানুষের ওই ঠিক কিছুক্ষণ খেলার পর 15-10 মিনিট 15 মিনিট 20 মিনিট এরপর ব্যথা হয় না, আর এতটাই বেশি ব্যথা হচ্ছে ও বলছে বসে পড়তে হচ্ছে, আর হাঁটাচলা করতে পারছি না। আমি তোমাকে একটাই কথা বলবো, বয়সটা একদমই অল্প, কারণ 19 বছর বয়স মানে কিছুই নয় এখন। তো তুমি একটু সময় বার করে বাবা মাকে সাথে নিয়ে তুমি সুভাষগ্রামে বাড়ি, আমাদের হচ্ছে ল্যান্সডাউনে চেম্বার রয়েছে, সুভাষগ্রাম থেকে বালিগঞ্জে ট্রেন ধরে আসবে, বালিগঞ্জ থেকে অটো ধরে শিশু মঙ্গলের ঠিক অপোজিটে আমাদের চেম্বার রয়েছে, ল্যান্সডাউন চেম্বার। যে কোনো একটা দিন, আমরা বৃহস্পতিবার এবং রবিবার ল্যান্সডাউন চেম্বারে থাকি, যে কোনো একটা দিন একটু সময় বের করে যে সমস্ত তোমার রিপোর্টগুলো হয়েছে, যার মধ্যে তোমার খারাপ ধরা পড়েছিল, যেটা এখন করে বলছো ভালো আছে, সমস্ত কিছু রিপোর্ট নিয়ে একবার দেখা করো। আমরা থরলি জিনিসটাকে স্টাডি করি যে কি থেকে হতে পারে, আর দরকার পড়লে আমরাও 2-1টা রিপোর্ট তোমাকে করতে দেবো। সেই রিপোর্টটা দিয়ে এবং কিছু মেডিসিন রয়েছে সেগুলো আমি তোমাদের দেবো, এবং তার সাথে তুমি হয়তো জানবে না, পঞ্চকর্ম বলে এক ধরনের থেরাপি রয়েছে আয়ুর্বেদে, সেটা দিলে তোমাকে আমি বলে দিচ্ছি তোমার যে সমস্যাটা এতদিন ধরে ভুগছো সেটা একদম ঠিক হয়ে যাবে, একদম কমপ্লিট কিওর হবে। কিন্তু তার আগে একবার সামনাসামনি বসার দরকার রয়েছে, কথাবার্তার দরকার রয়েছে, কি রিপোর্ট রয়েছে, কি না প্রবলেম রয়েছে, সব কিছু দেখার দরকার রয়েছে। একটু বাবা মাকে নিয়ে একটা দিন যোগাযোগ করে নাও, দেখো নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে,
দুটো নাম্বারই লিখে রাখো, তার মধ্যে যেটাই তুমি ফোনে পাবে তাতে একটা ফোন করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে। আমি প্রত্যেকটি পেশেন্টের ক্ষেত্রে বলছি, ওনার ক্ষেত্রে নয়, যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, যারা আমাদের দেখাতে আসতে চাইছেন, তারা কিন্তু প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আগে থেকে নামটা লিখিয়ে নেবেন। সেটা আপনার বনগাঁর জন্য হতে পারে, গঙ্গারামপুরের জন্য হতে পারে, গুয়াহাটির জন্য হতে পারে, মেছেদার জন্য হতে পারে, বা আমতলার জন্য হতে পারে, যেখানের জন্যই হোক প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই করে আসবেন। কারণ আমরা সবসময় বলি আমরা একটা নির্দিষ্ট সংখ্যক পেশেন্ট দেখি, 30 থেকে 40 জনের বেশি একটা আমরা পেশেন্ট দেখি না। যেখানেই আমরা যাই 30 থেকে 40-এর বেশি পেশেন্ট দেখি না, কারণ আমরা যে পেশেন্টটা দেখবো তার পিছনে আমাদের সময় দিতে হয়। কারণ প্রত্যেকেই কিন্তু কোনো একদম সহজ সরল রোগ নিয়ে আসছে না, কি বাবা তোমার এটা হয়েছে, এই লিখে দিলাম, এটা খাও, দুদিনে ঠিক হয়ে যাবে। প্রত্যেকে অনেক দিন ধরে ভুগছে এবং ক্রনিক এবং ক্রিটিক্যাল। এই যে পেশেন্টটি সুভাষ গ্রামে ফোন করলো, কিছু ধরা পড়ছে না কিন্তু ব্যথাটা হচ্ছে, তার মানে কি তার তো কোনো না কোনো রোগ রয়েছে। সেটাকে বের করতে গেলে আমার পুরো রিপোর্টটা দেখতে হবে থরলি, এবং তার পিছনে সময় দিতে হবে। সেই জন্য আমি বলছি যারাই আমাদের দেখাতে আসুন না কেন, দয়া করে একটু নামটা আগে লিখিয়ে আসবেন। আর যদি নামটা লেখানোর পরেও আসতে না পারেন, এটাও আমরা বলে দিই, যদি ডেটের সময় না আসতে পারেন 2 দিন আগে জানিয়ে দেবেন, তাহলে পরে যারা ওয়েটিংয়ে থাকে তাদের নামটা আমরা ঢুকিয়ে নিতে পারি। তো আমরা আজকে যে আলোচনায় ছিলাম মেনলি হাঁটু ব্যথা, তারপরে আমি একটু ভাবলাম কি একটু সুগার নিয়েও একটু দু একটা কথা আমি, কারণ এমনি প্রচুর পেশেন্ট আসছে, একদম প্রচুর পেশেন্ট আসে, এটা একদম জ্বলন্ত একটা প্রবলেম সুগারের প্রবলেমটা। তো এখন আমরা দেখব প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ এই রোগে ভুগছেন, মানে বাবা হতে পারে, ঠাকুমা হতে পারে, ইয়াং জেনারেশনে কেউ হতে পারে। কারণ কি আমাদের এখন ওয়ার্ক স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের যে কর্মজীবন, যে আমরা সকালবেলা উঠতাম, রাত্রিবেলা একটা নির্দিষ্ট সময় শুতাম, সেটা কিন্তু আমাদের ব্রেক হয়ে গেছে। আমরা এখন কি করছি, আমরা বেশিরভাগ লোকজন কি করছি, একটু দেরি করে উঠছি, 7টা 8টা 9টা, বা অনেকে সকালবেলা উঠে পড়ছি 5টায় কিন্তু শুতে যাচ্ছি রাত্রি 1টায়। কি রে শুবি না, না একটু অফিসের কাজ বাকি আছে একটু করে নি তারপর ঘুমোতে যাব। এটা করলে তো হবে না, বা যাদের ক্ষেত্রে করতে হচ্ছে অ্যাডিকুয়েট ঘুমটা তো দরকার। আপনি যদি 2টোর সময় ঘুমোতে যান, এখন অনেক বড় বড় সায়েন্টিস্টরা লিখে দিয়েছেন কি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা মিনিমাম সাউন্ড স্লিপ লাগবে। কারণ ব্রেন হচ্ছে আমাদের এমন একটা অর্গান, সেটা কিন্তু প্রত্যেকটা অর্গানকে আমাদের চালিত করে, সেটা চোখ হোক, সেটা হাত হোক, সেটা পা হোক, সেটা হৃৎপিণ্ড হোক, সেটা কিডনি হোক। সেইগুলোকে সুস্থ রাখার জন্য আগে কাকে সুস্থ রাখতে হবে? আমরা বাড়ির গার্জেন কাকে ধরি? আমরা মেনলি গার্জেন তো ধরি বাবা মাকে, একদম। তো তাদের যদি আমরা ঠিক না করি সংসার তো ভেসে যাবে। সেরকমই যদি আমরা ব্রেনকে সুস্থ না রাখতে পারি তাহলে বিভিন্ন ধরনের রোগ হবে। এবং ব্রেন যখন টোটালি রেস্ট না পাবে, এই রাত্রিরে জেগে থাকা, অ্যাংজাইটি, টেনশন, চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, ফাস্ট ফুড খাওয়া, সেখান থেকে কি হচ্ছে আমাদের সুগার রোগটা আমাদের শরীরে চলে আসছে। আর এই সুগার রোগের কথা আজকে যে আমরা ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আলোচনা করছি, এই সুগার রোগের কথা আজ থেকে 5000 বছর পূর্বে আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা রয়েছে কি প্রমেহ রোগ বলে একটি রোগ ছিল। তার মধ্যে 3টে ভাগ, বাতজ, পিত্তজ এবং কফজ। বাতজ প্রমেহের মধ্যে 4টি প্রমেহ রয়েছে, একটি হচ্ছে মধুমেহ, সেটা হচ্ছে আজকালকার দিনে ডায়াবেটিস মেলাইটাস। তো আমি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই বলি, এত বছর পূর্বে যদি এই সমস্ত রোগের সম্বন্ধে বলা থাকে, আজকে আমরা ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার কেন বলছি? তার কারণ হচ্ছে ডায়াবেটিস থেকে চোখটা নষ্ট হচ্ছে, রেটিনোপ্যাথি হচ্ছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস থেকে নার্ভটা নষ্ট হচ্ছে, যেখান থেকে ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে। ডায়াবেটিস থেকে কিডনিটা নষ্ট হচ্ছে, যেখান থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে। ডায়াবেটিস থেকে আর কি হচ্ছে, হার্টটা সমস্যা হচ্ছে, হার্টের প্রবলেম আসছে, সাইলেন্ট এমআই হচ্ছে, স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, কোনো পেনলেস হচ্ছে, কোনো ব্যথা নেই সেখানে। সেই একই কথা কিন্তু আজ থেকে 5000 বছর পূর্বে আয়ুর্বেদে বলা রয়েছে প্রমেহ পীড়কা, মানে যদি আমাদের সুগার রোগ হয় সেখান থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে সেটা কিন্তু আজ থেকে 5000 বছর পূর্বে বলা রয়েছে। তো যে শাস্ত্রের মধ্যে এত ডিটেলিং, এত ডিটেলসে সবকিছু বলা রয়েছে, সেই সময়কার সায়েন্সের মধ্যে এত উন্নতি ছিল না, তারপরেও তারা যদি এই জিনিসগুলোকে আবিষ্কার করে যেতে পারেন, তাহলে আপনারা কেন আয়ুর্বেদের উপর ভরসা করছেন না প্রথম থেকে? আজকে আমি দেখছি বহু মানুষ আয়ুর্বেদে ভরসা করছে, কি ডাক্তারবাবু আমরা আয়ুর্বেদিক ওষুধই খাবো, আমরা হার্বাল ট্রিটমেন্টই করাবো। কেন? সেটা আজকে মানুষ বুঝতে পেরেছে। আমরা এমার্জেন্সি হলে এক জায়গায় যাব, আমাদের ক্রনিক রোগ হলে আমরা এক জায়গায় যাব, আমাদের পার্কিনসন রোগ হলে, আমাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের মতো রোগ হলে, আমাদের সোরিয়াসিসের মতো স্কিনের রোগ হলে, আমাদের ভিটিলিগো, সেথি যেটাকে বলা হয়, সেই ধরনের সমস্যা হলে, এমএনডি, মোটর নিউরন ডিজিজের মতো সমস্যা হলে, মায়োপ্যাথির মতো যদি সমস্যা হয়, মাস্কুলার ডিস্ট্রফি যদি হয়,
ডিএমডি, ডুচিনি মাসকুলার ডিস্ট্রফি বলে এক ধরনের বাচ্চাদের রোগ রয়েছে, সেটা যদি হয় কোথায় যাব? আয়ুর্বেদের কাছে যাব। অস্টিও আর্থারাইটিস, নি জয়েন্ট নিয়ে আলোচনা করলাম, কোথায় যাব? আয়ুর্বেদের কাছে যাব। আমরা হাঁটু বদলাবো না, আমরা হিপ জয়েন্ট বদলাবো না, আমরা কিডনির ডায়ালিসিস নেব না। আমাদের সিকেডি যদি হয়, ক্রনিক কিডনি ডিজিজ, যেখান থেকে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ছে, আমরা ডায়ালিসিসে যাব না। আমরা কিডনিকে ভালো রাখতে পারি আয়ুর্বেদের মাধ্যমে। সেই জন্যই আমি বলছি, যাদের ক্ষেত্রে সুগার রোগে আপনারা ভুগছেন, আপনারা ইনসুলিন নিচ্ছেন, আপনারা সারাদিনে 3-4 বার শরীরের মধ্যে ছুঁচ ফোটাচ্ছেন, দরকার নেই। উইদাউট ইনসুলিন হার্বাল ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা ভালো থাকবেন। আর এই কথাটাও আমি বলে দিচ্ছি, সারা জীবন আপনাদের ওষুধ খেতে হবে না, কি সারা জীবন লং টার্ম যতদিন বেঁচে থাকবেন ওষুধ খাবেন, সেটা নয়। আমাদের ট্রিটমেন্টটা আমি প্রথম থেকে বলছি, একটা সময় নির্দিষ্ট ট্রিটমেন্ট এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। সময় নির্দিষ্ট মানে কি? আপনি যে অবস্থায় আসছেন, কি অবস্থায় আসছেন আমরা দেখবো আগে, কতদিন ধরে এই রোগে ভুগছেন, সেই রোগের সাথে আরও কি কোনো রোগ সৃষ্টি হয়েছে আপনার শরীরে, সেইটা দেখে কারুর ক্ষেত্রে আমাদের 4 মাস লাগতে পারে, কারুর ক্ষেত্রে 8 মাস লাগতে পারে, কারুর ক্ষেত্রে 1 বছর লাগতে পারে, কিন্তু সারা জীবন আপনাকে খেতে হবে না। আপনি ওই নির্দিষ্ট সময়ের ট্রিটমেন্টে আপনি ওই রোগটাকে খতম করতে পারবেন, রোগটাকে হারিয়ে দিতে পারবেন এবং রোগটা থেকে আপনি মুক্তি পাবেন। একদম। কিছু কিছু মুভিতে দেখবেন কিছু একটা ডায়লগ সুপার হিট হয়ে যায় এবং ওই ডায়লগটার জন্যই পুরো মুভিটা হিট হয়ে যায়। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বারংবার এই কথাটা বলছে, সুগারের মতন সমস্যা, যে সমস্যার জন্য এত বছর ধরে আপনাকে কিছু একটা বোঝানো হয়েছে যে সারা জীবন মেডিসিন খেতে হবে, এটা ছাড়া আপনি বাঁচতেই পারবেন না, এটা ছাড়া ইম্পসিবল, এটা আপনার ছাড়া মানে অপরাধ, দণ্ডনীয় অপরাধ, তাদের জন্য এনবিপি একটা কথা, একটা বার্তা আপনাদের দিকে ছুড়ে দিয়েছে যে মেডিসিন সারা জীবন খাওয়ার দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। এবং এই ট্যাগলাইনটা কিন্তু খুব জনপ্রিয়। আমিও যখন পাড়াতে ঢুকি অনেকেই বলে, আরে এনবিপির চিকিৎসকেরা এটা বলে, এটা একদম সত্যি রে। আমি বলি একদম সত্যি, কারণ প্রমাণ রয়েছে হাজারো। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন কে বলছেন। ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন? সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে। টিভি নবনীতা দত্ত। নবনীতা দত্ত, টিভির ভলিউম 0 রাখবেন, আপনার বয়সটা বলবেন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 28 বছর। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে যে পায়ের খুব যন্ত্রণা, মানে পায়ের হাঁটাচলা একদমই করতে পারছি না। ওই কারণে আমি ডাক্তারও দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। পায়ের কোন জায়গাটায় যন্ত্রণা হয়? নিচটা মানে অসহ্য একদম যন্ত্রণা করছে, হাঁটুর নিচ থেকে। হাঁটুর নিচ থেকে পায়ের তলা অবধি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটু থেকে একদম পায়ের তলাটা অবধি। আচ্ছা, ডাক্তাররা কোনো রিপোর্ট করিয়েছিলেন না করাননি? না, এখন অবধি কোনো রিপোর্ট করানি। ব্যথার ওষুধ দিয়েছে, ওই যতক্ষণ খাচ্ছি ততক্ষণ ঠিক আছে, এবং তারপরে সেই একই রকম ব্যথা, এবং হাঁটা চলা একদমই পারছি না করতে। আচ্ছা, পায়ের তলায় কি কোনো ব্যথা হয়? পায়ের গোড়ালির কাছটা, তলাটা, হ্যাঁ 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 মানে পা ফেলতে গেলে একটু অসুবিধা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আপনার বয়স 28 বছর বললেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওজনটা কি হাইটের তুলনায় বেশি রয়েছে না ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ, না না, হাইটের তুলনায় ওজনটা অনেক বেশি আমার। আচ্ছা, ওজনটা কত মোটামুটি? 72। আচ্ছা, আপনাকে আমি কয়েকটা কথা বলছি, আপনি ভালোভাবে মন দিয়ে শুনুন। টিভির পর্দায় চলে যান, আমি টিভিতে বলছি, সেগুলো শুনুন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। কি বললাম বুঝলেন? শুনতে থাকুন আপনি। তো এনার মতো যে সমস্ত পেশেন্ট রয়েছে, আমরা সব সময় আগে একটা কথা জিজ্ঞেস করি, আপনার হাইটের তুলনায় ওয়েটটা কি ঠিক রয়েছে? কারণ আমাদের শরীরের ওয়েট বেয়ারিং জয়েন্ট যেগুলো, সেগুলো হচ্ছে একটা হিপ জয়েন্ট আর একটা হচ্ছে নি জয়েন্ট। মানে আমাদের শরীরের যে ওয়েটটা এই দুটো জয়েন্ট ক্যারি করছে মেনলি, একটা হচ্ছে হিপ জয়েন্ট আর একটা হচ্ছে নি জয়েন্ট। এবং যখন ওয়েটটা আমাদের বেশি হয়ে যাচ্ছে, এই জয়েন্টগুলোয় আর্থারাইটিসের সমস্যা আসছে। হিপ জয়েন্টে আর্থারাইটিস হতে পারে, বা আপনার হিপ জয়েন্টে স্ক্লেরোসিস হতে পারে, যেটা অ্যাসিটাবুলাম আর ফিমারের জাংশন। তাছাড়া কি হতে পারে, আপনার নি জয়েন্টে আর্থারাইটিস হতে পারে। এবং আপনার জিজ্ঞেস করলাম আর একটা কথা, কি পায়ের গোড়ালির কাছে ব্যথা হচ্ছে কিনা। এখানে আপনার আর একটা রোগ হতে পারে, যেটাকে ক্যালকেনিয়াল স্পার বলা হয়। ক্যালকেনিয়াল স্পার মানে কি, আমার পায়ের যে তালুটা রয়েছে সেখানে 8খানা ছোট ছোট হাড় রয়েছে, আর সেখানে তার মধ্যে যে হাড়টা গোড়ালির কাছে রয়েছে সেটার নাম ক্যালকেনিয়াম। সেই ক্যালকেনিয়ামে যদি কোনো স্পার হয়, মানে ছোট্ট একদম টিয়া পাখির ঠোঁটের মতো একটা প্রজেকশন থাকে, টিয়া পাখির যেরকম লাল ঠোঁটটা সামনের দিকে বাড়ানো থাকে, সেরকম একটা প্রজেকশন থাকে ওই হাড় থেকে, সেটাকে আমরা ক্যালকেনিয়াল স্পার বলছি। আর সেই ক্যালকেনিয়াল স্পার হলে গোড়ালিতে অসহ্য যন্ত্রণা হয়, পা ফেলতে অসুবিধা হয়, সকালবেলা পা ফেলা যায় না পর্যন্ত মাটিতে। আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা আপনাকে ওয়েট লস করতে হবে ফার্স্ট কথা, আর দ্বিতীয় কথা আপনাকে কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
আর আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি মডার্ন সায়েন্সের কাছে যাবেন না, কারণ বয়সটা আপনার অল্প। এখন থেকে যদি পেন কিলার স্টেরয়েডের উপর নির্ভরশীল হয়ে যান আপনি, ভবিষ্যতে গিয়ে কিন্তু কোনো ওষুধই কাজ করবে না। তো আমি বলছি আপনাকে, আপনি যদি সুস্থ হতে চান এনবিপিতে যোগাযোগ করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একদম মনোযোগ সহকারে হেল্পলাইন নাম্বার দুটো লিখুন। লিখে নিয়ে যেদিন আপনার ফাঁকা থাকবে, একটা ফাঁকা সময় দেখে, সোদপুর থেকে ফোন করেছিলেন, মধ্যমগ্রাম চেম্বারের আমাদের রয়েছে, মধ্যমগ্রামটা আমাদের হেড অফিস, সেখানে এসে দেখা করুন। আমরা কিছু আপনাকে টেস্ট করতে দেবো এবং তার সাথে কিছু মেডিসিন দেবো, যেটা খেলে আপনার ওয়েটটাও কমবে ধীরে ধীরে, যেটা থেকে কি হবে, আপনার যে জয়েন্টের উপরে যে প্রেশারটা রয়েছে সেই প্রেশারটা কমবে, এবং তার পাশাপাশি আপনার যে ব্যথা যন্ত্রণাগুলো রয়েছে সেগুলো কিন্তু হার্বাল রেমেডিজের মাধ্যমে, হার্বাল মেডিসিনের মাধ্যমে আপনি ঠিক হবেন, কোনো পেন কিলারের মাধ্যমে ঠিক হবেন না। বারবার আমি পেশেন্টদের ক্ষেত্রে বলছি, বা যারা আজকে প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য বলছি, আপনারা ব্যথার ওষুধ দয়া করে খাবেন না। কারণ ব্যথার ওষুধ খাবেন যখন দরকার রয়েছে, যখন কোনো রাস্তা নেই তখন গিয়ে খাবেন। যখন আপনার কাছে রাস্তা আছে, যখন রোগটা ক্রনিক বা বুঝতে পারছেন এটা ব্যথার ওষুধ ছাড়া কাজ করবে না, তখন আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদের মধ্যে এমন কিছু মেডিসিন রয়েছে যেটা খেলে কিনা সম্পূর্ণ ব্যথাটা নির্মূল করা সম্ভব। আর একটা কথা আমি এর পাশাপাশি বলে দিই, আজকে একটু পঞ্চকর্ম নিয়ে বলি, সুগার নিয়ে আমি আবার আলোচনায় আসবো। পঞ্চকর্ম হচ্ছে এমন একটা ট্রিটমেন্ট, সেটা হচ্ছে আমাদের ব্যথার ক্ষেত্রেও কাজে লাগে, আমাদের সুগারের ক্ষেত্রেও কাজে লাগে, আমাদের পার্কিনসনের ক্ষেত্রেও কাজে লাগে, যে কোনো ক্রনিক রোগের ক্ষেত্রে কাজে লাগে। এই পঞ্চকর্ম মানে হচ্ছে 5টা কর্ম: বমন, বিরেচন, বস্তি, শিরবিরেচন, নস্য এবং রক্তমুক্ষণ অ্যাকর্ডিং টু সুশ্রুত। তো এই যে টোটাল প্রসিডিওরটা রয়েছে, এটা হচ্ছে পঞ্চকর্ম বা প্রধান কর্ম নামে আমরা আয়ুর্বেদ শাস্ত্রতে চিনি। কিন্তু আজকালকার দিনে আপনারা শুনে থাকবেন হয়তো, যারা প্রোগ্রাম দেখছেন বা একটু নেট সচেতন লোকজনেরা, বিভিন্ন জায়গায় পঞ্চকর্ম ছাতার মতো গজিয়ে উঠেছে, কিন্তু সব জায়গায় কিন্তু প্রপার একদম পারফেক্ট পঞ্চকর্ম পাবেন না। কিছু জায়গায়, তার মধ্যে হয়তো 4-5 জায়গায় পঞ্চকর্মটা একদম অথেন্টিক্যালি হয়, তার মধ্যে এনবিপি হচ্ছে 1 নম্বর, আমি জোর গলায় বলতে পারি। কারণ এনবিপির মধ্যে পঞ্চকর্ম যে থেরাপিটা করা হয় সেটা কিন্তু সমস্ত নিয়ম মেনে করা হয়। পঞ্চকর্মের আগে পূর্বকর্ম করা হয়, স্নেহন, সেদন, দীপন, পাচন, এবং পঞ্চকর্মের পরে, যেমন সার্জারির পরে আপনারা জানেন কি কোনো সলিড ফুড খেতে দেওয়া হয় না, পেশেন্টকে আগে স্যালাইন দেওয়া হয়, তারপর সেমি সলিড ফুড দেওয়া হয়, তারপর সলিড ফুড দেওয়া হয়। সেরকমই আমাদের যে পঞ্চকর্মটা হচ্ছে, পঞ্চকর্মের পরে আমাদের দেওয়া হয় পেয়, বিলেপি, জুস, কৃত জুস, অকৃত জুস। তো এই যে 5টা স্টেপ, মানে একদম তরল থেকে শুরু করে সলিড ফুড অবধি, এটা কিন্তু আমরা মেনটেন করি। তার পাশাপাশি মেইন পঞ্চকর্মের মধ্যে আমি কয়েকটা কথা বলবো। এই যে আমরা বমন কথাটা উচ্চারণ করলাম, বমন মানে কি? আমাদের বমি করানো। এটা বমি মানে কি এমনি বমি না কি বদহজম হয়েছে আমি বমি করছি, এরকম কোনো বমি নয়। এটা থ্রু মেডিসিন এই বমনটা করানো হয়। এটা হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট, এটা একটা প্রাচীন ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের স্কিন ডিজিজ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কারণ বমনটা মেনলি করানো হয় কফ জাতীয় রোগের জন্য। যখন আমাদের শরীরে 3টে দোষ রয়েছে, একটা বায়ু, একটা পিত্ত, একটা কফ, এই 3টে শারীরিক দোষ এবং মানসিক দোষের মধ্যে রয়েছে রজতম। কফটা যখন আমরা ভিসিয়েটেড হয়ে যাচ্ছে, বেশিরভাগ আমাদের স্কিন ডিজিজ আমাদের শরীরে বাসা বাঁধবে, অ্যালার্জির প্রবলেম হবে, সোরিয়াসিসের মতো প্রবলেম হবে, ভিটিলিগোর মতো প্রবলেম হবে, এক্সিমার মতো প্রবলেম হবে, সেলুলাইটিসের মতো প্রবলেম হবে, আর্টিকেরিয়ার মতো প্রবলেম হবে। তো এই সমস্যাগুলো আসবে। তো এই যে বমন প্রক্রিয়াটা, এটা যদি প্রপারলি করানো যায়, তাহলে কিন্তু যে রোগগুলো আপনারা এতদিন ধরে ইনকিউরেবল শুনে এসছেন, কি এটাকে সুস্থ করা সম্ভব নয়, কিন্তু আয়ুর্বেদ বলে হ্যাঁ সম্ভব। বমনের পরে আসছে বিরেচন। বিরেচন মানে কি? পার্গেশন পদ্ধতি, মানে আমাদের পটি করানো। পার্গেশনের মাধ্যমে কি হয়, যেগুলো পিত্ত ভিসিয়েটেড রোগ, পিত্তের জন্য যে সমস্ত রোগগুলো হচ্ছে সেগুলোকে আমরা ঠিক করি। বস্তি হচ্ছে আমাদের বলা হয় মেইনলি বায়ুর জন্য ট্রিটমেন্ট করা হয়, মানে ব্যথা যন্ত্রণা, কিন্তু একদমই ভুল। বস্তি হচ্ছে আয়ুর্বেদের অর্ধ চিকিৎসা ধরা হয়। যে কোনো রোগ হয়ে থাকুক না কেন, তার যদি বস্তি চিকিৎসা আমরা করি, তার হাফ রোগকে আমরা সারিয়ে তুলতে পারবো। এর পাশাপাশি নস্য রয়েছে, শিরবিরেচন এবং রক্তমুক্ষণ রয়েছে। নস্য হচ্ছে আমাদের মেনলি ঊর্ধ্বজত্রুগত সমস্যার জন্য করা হয়। ঊর্ধ্বজত্রুগত মানে কি? আপার ক্ল্যাভিকুলার রিজন, মানে আমাদের কাঁধ থেকে যে অংশটা উপরের দিকে, মানে চোখ, কান, নাক, গলা, এর জন্য আমরা নস্যটা দিয়ে থাকি। এবং রক্তমুক্ষণ হচ্ছে ব্লাডের জন্য করা হয়, ব্লাডটাকে পিউরিফাই করার জন্য।
আর শিরোবিরেচন বলে একটা ট্রিটমেন্ট রয়েছে। তো এই যে টোটাল প্রসেসটা পঞ্চকর্মটা, এটা যদি আমরা ঠিকঠাক মেনটেন করতে পারি, আমরা সুগার কেন, আমরা ব্যথা কেন, আমরা যে কোনো ইনকিউরেবল রোগ, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, সোরিয়াটিক আর্থারাইটিস, এরকম পেশেন্ট এসছে হাঁটতে পারছে না, বেড রিডেন হয়ে এসছে, আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর 15 দিন 21 দিন পর অন্তত ক্রাচ নিয়ে বাড়ি ফিরছে। এক একজনকে অপারেশনের জন্য বলে দেওয়া হয়েছে কি স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হচ্ছে, মানে ভার্টিব্রাল কলমে অনেকে শুনে থাকবেন কি নার্ভগুলো চেপে যায়, হাঁটাচলা করতে পারে না, কোমরের আঘাত থেকে হোক, তারপর আপনার যে কোনো চোট আঘাত থেকে হোক, অপারেশন সাজেস্ট করেছে, তারা অপারেশনে যায়নি, তারা আমাদের কাছে এসছে, ক্রাচ নিয়ে এসছে বা লাঠি ধরে এসছে, কি ডাক্তারবাবু আমাকে অপারেশন সাজেস্ট করেছে, ডাক্তারবাবু বলেছে অপারেশনের পরে কতটা সাকসেসফুল হবেন জানি না, কিন্তু অপারেশন ছাড়া আপনার রাস্তা নেই। কিন্তু আমরা অপারেশন ছাড়া সেই পেশেন্টটাকে সুস্থ রেখেছি, সেই সমস্ত পেশেন্টরা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন, আজকে স্বাভাবিক আছেন। একদম একদম ঠিক কথা। আসলে পঞ্চকর্মা ডিপার্টমেন্টে আমি নিজে গিয়েছি এবং আমি দেখেছি যে সেখানে কতটা পরিশ্রম করা হয় আপনাদের জন্য, আপনাদের সমস্যাকে আপনার শরীর থেকে, আপনার মন থেকে, আপনার আত্মা থেকে নির্মূল করার জন্য সত্যি আপ্রাণ প্রচেষ্টা করেন বেবি চিকিৎসকেরা। তাই যারা পঞ্চকর্মা নিয়েছেন তারাই এর অনুভূতিটা বা ফিলিংসটা কিন্তু অনুভব করতে পারেন। আমরা পরবর্তী কোনো এপিসোডে আবারও পঞ্চকর্মা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তাকে বলবো আমাকে 2 মিনিট সময় দেবেন। 9147379394 বা 96 এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। তার পাশাপাশি বলবো সংস্থার ডিরেক্টর বি শর্মাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম, শিবপুর, বাল্টিগুড়ি বাজার এবং তার পাশাপাশি শোভাবাজারে পাচ্ছেন, আমতলায় পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন এবং ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। এছাড়া ডক্টর এন ভট্টাচার্যকে মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন, ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পেয়ে যাচ্ছেন, ডক্টর এস ঘোষালকে ল্যান্সটাউন চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর চেম্বারে পাচ্ছেন। ডক্টর এ হালদারকে হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া, আরামবাগ চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে নর্থ বেঙ্গল, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি চেম্বারে পাচ্ছেন। 28শে জুলাই কিন্তু আসামের ডিব্রুগড়ের চেম্বার, গঙ্গারামপুরে জুলাই মাসে চেম্বার রয়েছে। নতুন চেম্বার কিন্তু বনগাঁ, যেটা 1 আগস্টে আপনাদের জন্য, মানে ফার্স্ট উইক অফ আগস্টে কিন্তু রয়েছে আপনাদের জন্য চেম্বার। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। প্রত্যেক মাসের লাস্ট উইকে কিন্তু বাংলাদেশে থাকছেন ডক্টর বি শর্মা এবং ডক্টর এ হালদার। কে আছেন খুব তাড়াতাড়ি বলবেন। নমস্কার। নমস্কার দিদি, আমি টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে বলুন, কি সমস্যা হচ্ছে? না, আমার একটা পায়ের মানে ব্যথা হয়, ডাক্তারের প্রোগ্রামটা দেখি, হ্যাঁ, তো যদি জানতে চাইছি আমার পায়ের একটু যন্ত্রণা হয়। আচ্ছা, পায়ের কোন জায়গাটায় যন্ত্রণা হয়? হাঁটুর নিচ থেকে। এটা কতদিন হচ্ছে? এটা আমার হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে, ওষুধ খেলে ব্যথাটা চলে যায়, আবার ব্যথাটা হয়। বয়সটা, হ্যাঁ, বয়সটা কত বললেন? আপনার বয়সটা বলবেন। হ্যাঁ, 45। 45। আচ্ছা, এর জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর আগে আপনি? না, এর আগে কিছু করেছি ডাক্তারবাবু, এমনি ডাক্তার দেখিয়েছিলাম, তো বলেছিল যে কিছু না, ওটা ব্যথা উঁচু নিচুতে পাপন এরকম হয় বলেছিল। আচ্ছা, আজকে সময়টা তো খুব অল্প, আমি ছোট করে বলে দিচ্ছি, শুনুন। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমি আজকে সময়টা খুবই কমে গেছে, অল্প করে আপনার জন্য বলে দিচ্ছি। আপনার যে সমস্যাটা এখন হচ্ছে, আমরা আজকে এই আলোচনা নিয়ে শুরু করেছিলাম, এটা অস্টিও আর্থ্রাইটিস, নি জয়েন্ট হতে পারে, মানে হাঁটুর সমস্যা হতে পারে, টিবিয়াল স্পাইকিং হতে পারে, যে টিবিয়া বোনটা আছে সেটা যদি সূচালো হয়ে যায় সেখান থেকে আসতে পারে। যদি আপনার সেখানে কোনো অস্টিওফাইটিক চেঞ্জ থাকে সেখান থেকে আপনার আসতে পারে। যদি কোনো লিগামেন্ট অর মাসেল বা টেন্ডানে কোনো সমস্যা থাকে সেখান থেকে আসতে পারে। কি থেকে আসছে সেটা যতক্ষণ না আপনি আমার সাথে দেখা করছেন আমি বলতে পারছি না। এর জন্য কিছু রিপোর্টের দরকার রয়েছে। বেশি দিন ধরে আপনি ব্যথার ওষুধ খাবেন না, এটাও রিকোয়েস্ট রয়েছে। আপনার মতো যারা শুনছেন আজকের প্রোগ্রামটা, প্রত্যেকে একই রিকোয়েস্ট রেখে যাব কি ব্যথার ওষুধ থেকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, গ্যাসের ওষুধ অ্যাভয়েড করার চেষ্টা করুন। অনেক রোগকে আপনারাই ভালো করে ফেলতে পারবেন। আর আপনি টালিগঞ্জ থেকে ফোন করেছিলেন, আমাদের ল্যান্সডাউন চেম্বার রয়েছে। ল্যান্সডাউন চেম্বারে প্রত্যেক বৃহস্পতিবার এবং রোববার আমরা থাকি। আপনি একটু মাইনিউটলি টিভি চ্যানেলে যে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই হেল্পলাইন নাম্বারগুলো একটু নোট করে রাখুন। যারা আজকে প্রোগ্রাম দেখছেন, ফোনে পাচ্ছেন না বা ফোন করার ইচ্ছে রয়েছে বা অনেক রোগ সম্বন্ধে আলোচনার ইচ্ছে রয়েছে, যে হেল্পলাইন নাম্বার 2টো নিচে যাচ্ছে মাইনিউটলি প্রত্যেকে সেই 2টো লিখে রাখুন, প্রত্যেকে খাতায় লিখে রাখুন। কোনো সুবিধে হলে সেই নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের হেল্প করা হবে। এবং আপনি যে ব্যথার রোগে ভুগছেন, একটু ট্রিটমেন্ট করান, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, অবশ্যই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, 4 থেকে 6 মাস বা 8 মাসের মধ্যে।
একদম। আজকে আমরা মোটামুটি অস্থির সমস্যা নিয়ে আলোচনা করলাম, আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করলাম। তবে আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। সমস্যা যাই হোক, যতই ক্রিটিক্যাল হোক, যত ক্রনিকই হোক না কেন, সবকিছুর জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট রয়েছে। এমনকি পাইলস, ফিশার, ফিস্টুলা অপারেশন ছাড়া ভালো করে কিন্তু এনবিপির চিকিৎসকেরা। যে কোনো ধরনের স্টোন, পলিপ হোক, টিউমার হোক, সবকিছু ট্রিটমেন্ট রয়েছে। এমনকি ক্যান্সার নিয়ে প্রচুর মানুষ প্রশ্ন করছেন ইদানিং, তো ক্যান্সারের ট্রিটমেন্টও কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দূর আর দূরে নেই